বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমাত, গর্বে গর্বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুম আর বিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমাত, গর্বে গর্বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই সব, আপনাদের বসে পড়ার জন্য আমরা আবেদন করছি। আপনারা স্বেচ্ছায় বসে পড়েন, অন্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ দেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী
ছাত্র শিবিরের সাবেক নেতা, বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা পৌরসভার সংগ্রামী আমির জননেতা ফেরদৌস আলম, জননেতা ফেরদৌস আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান, আঞ্চলিক, কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত একটি ব্রিটিশ সরকার এই দেশে 16 বছরে এই বাংলাদেশের ব্যাংক লুট করেছে, সকল স্তরে খুন গুম থেকে আরম্ভ করে নারী নির্যাতন করেছে। এই সরকারের ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী ধর্ষণ করে, ছাত্রী ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল। এমনি একটি সরকারের পতন হয়েছে। আমরা এই দেশকে আগামী দিনের জন্য গঠন করতে চাই। পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 53 বছরে এই দেশের জনগণ কিছু পায়নি। যে উন্নয়নের মানে বলা হয়েছে সে উন্নয়ন তারা করেনি, তারা লুটে পুটে খেয়েছে। আজ জামাত ইসলামী বাংলাদেশ এদেশে একটি সুন্দর রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্রটি হচ্ছে কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অধিকার পাবে। এমনি একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী দিনের যে কোনো সংগ্রামে আন্দোলনে এই জামাত ইসলামের পক্ষে আপনাদের সমর্থন ব্যক্ত করবেন, যাতে আগামী দিনে জামাত ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে, একটি সমাজ কায়েম করতে পারে, একটি কল্যাণ রাষ্ট্র করতে পারে। আগামী দিনের সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি কালকে আসছি, গতকাল 12টা 11টা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি জননেতা ফয়সাল কবির রানা, জননেতা ফয়সাল কবির রানা। জুন ছাড়ে দাও ভাই, তাহলে একটু বেশি দেখা যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ প্রিয় গাইবান্ধাবাসী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পুলিশ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত গাইবান্ধাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, শুধু একটি কথা বলতে চাই, বিগত সরকার আমাদের সাথে যে আচরণ করেছে, যদি আমরা তাদের সাথে সে আচরণের 10% করতাম, তাহলে গাইবান্ধার এদেশের গাইবান্ধার মানুষের বিরুদ্ধে যে 224টা মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে এই কয়দিনে 524টা মামলা হওয়ার কথা ছিল। আমরা বলতে চাই, আপনারা আমাদের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন, আমরা এর প্রতিশোধ বাংলাদেশের জমিনে দিন কায়েমের মাধ্যমে নিতে চাই। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের সম্মানিত কেন্দ্রীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ভাই এখনো পর্যন্ত কারাগারে অবস্থান করছেন, আর আমরা এদিকে বিদায় উদযাপন করছি। আমরা বলতে চাই, আমরা আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ছাড়া আমাদের বিচার সম্পূর্ণ হয় নাই। এখনো পর্যন্ত আমাদের রক্ত খরচ চিরিত হয়ে এখনো পর্যন্ত শহীদ ভাইদের এখনো পর্যন্ত বিচারের কার্যক্রম রেখে দেওয়া হয় নাই সেই সমস্ত আসামিদেরকে।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সম্মেলন তাকিয়ে করতে পারি নাই, কিন্তু আমি দাবি জানতে চাই, আগামীতে আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এজিএম আজহারুল ভাইকে দিয়ে উত্তরবঙ্গে আগামীতে আজকের পর থেকে আমরা আর কোন সম্মেলন আমরা করতে চাই না, আগামীতে তাকে নিয়েই আমরা সব সম্মেলন করতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই কর্মী সম্মেলনের একটি বিশেষ আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামীর অমুসলিম নেতা নিরঞ্জন ভট্টাচার্য সার্বজনীন দুর্গা মন্দির পলাশবাড়ি উপজেলা সার্বজনীন দুর্গা মন্দির পূজার সম্মানিত নেতা নিরঞ্জন ভট্টাচার্য আমাদের সামনে ঠাকুর সাহেব এখন বক্তব্য পেশ করবেন। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে কর্মী সম্মেলনের মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সকল জামাত শিবিরের নেতৃবৃন্দকে আমি আদাব এবং সনাতন ধর্মাবলম্বী সকলকে আমি নমস্কার দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। অনেকে হয়তো মন্তব্য করছেন যে হঠাৎ করে আমি গাইবান্ধা জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য, হয়তো আশ্চর্য বোধ করতেছেন। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামাতে ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি। আমার প্রয়াত বড় ভাই উনি ছোটবেলা থেকেই জামাতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উনি আজ 10 বছর যাবৎ উনি মৃত্যুবরণ করেছেন। তার পরবর্তী হালটা আমি ধরে আছি এই জামাতে ইসলামীকে। আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমার নাম শ্রী মিলনচন্দ্র ভট্টাচার্য, ব্রাকেটে ঠাকুর। আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলার 4 নং বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত পুরোহিত এবং সাগাটা ফুলছড়ি উপজেলা যারা এসেছেন। আমি 2008 সাল থেকে 11 সালের 11ই নভেম্বর পর্যন্ত ভরতখালী কাস্টমর কালী মন্দিরে পুরোহিত ছিলাম। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত। আমার ইউনিয়নের আপনারা জানেন সে 2014 সালে আমাদের বর্তমান 4 নং বরিশাল ইউনিয়নের জামাতে আমির শামীম প্রধান ভাই, তার সঙ্গে আমি এর সঙ্গে জামাতে ইসলামী কাজ করি। শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত এবং এখন পর্যন্ত আমি গাইবান্ধা কোর্টে আমাকে হাজিরা দিতে হয় এবং আমি 4 দিন জেল কেটেছি। এটাই আমার পরিচয়। এখন আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 3 মিনিট, তার মধ্যে বোধহয় 1.5 মিনিট চলে গেল। আমি দয়া করে আর 2 মিনিট বেরিয়ে চাই। এখন আজকে আমি কেন জামাতে ইসলামীকে ভালোবাসি এটা তো আপনাদের শোনা দরকার। আমি একটি জিনিস জানি যে আমরা হইলাম ধর্মযাজক। যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক বুদ্ধি আছে তারা কখনোই অন্যায় অবিচারে যেতে পারে না। এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্মপরায়ণ জামাতে ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই। আমি গাইবান্ধা জেলার সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য আহ্বান করছি। ইতিপূর্বে আপনারা যে একটা ইতস্তত ভোট করতেন, হয়তোবা জামাতে ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন, দলে যাইতে চাইতেন, কিন্তু অনেকে
বিশ্বাস করতো না যে এরা সবাই আওয়ামী লীগ। কিন্তু আজ কিন্তু সেই দিন আর নেই। আওয়ামী লীগ 1971 সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে, কিন্তু কোন হিন্দু কিন্তু আওয়ামী লীগের কাছে থেকে কিছু পায় নাই। এই আওয়ামী লীগ আমাদের এখানে বন্ধ ফুটাইয়া তারা এই দেশের অর্থ লুট করে বাইরে নিয়ে গেছে। আর আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা, তারা আছি একদম নির্যাতিত অবস্থায়। আপনারা জানেন, আমি হিন্দু সনাতন ধর্মাবলম্বীকে অবগত করতে চাই, এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ ভালোবেসে থাকে, এই 2014 থেকে 17 সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করা হয়েছে। আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন? কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন? আর আজকে এই ইসকন সদস্য চিন্ময় প্রভুক নিয়ে আপনারা লাফালাফি করতেছেন। এই চিন্ময় প্রভু ইসকন সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আপনারা উত্তরবঙ্গে ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন, রায়ন চক্রবর্তী সহ তার সঙ্গে এই ইউনিয়ন এই ইসকন সদস্যদের কত বাক বিতণ্ডা হয় বা হয়ে আসছে। আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল, এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে, আর আজকে তারই পিছনে আপনারা লাফালাফি করেন। আর যারা হিন্দু সম্প্রদায়ের পুরোই ব্রাহ্মণ মারা গেল, তা নিয়ে তো আপনারা কোনোদিন আন্দোলন করেন নাই। আমি আপনাদেরকে সচেতন করতে চাই, এখন আর আওয়ামী লীগ নেই। আপনারা দেখেছেন গত দুর্গাপূজা তথা 5ই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে আসছে, আমি তো মনে করি 100 বছরেও অন্য দল হিন্দুদের জন্য এইভাবে নিরাপত্তা দিতে পারে নাই। এই দৃষ্টিকোণে ইতিপূর্বে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি দিতে হয়েছে, পুলিশ পাহারা দিতে হয়েছে। এইবার আমাদের কোন মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই। আমি চাই যে আজীবন আমাদের বাংলাদেশের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী। উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায়, আমরা আজীবনের জন্য কোনো নির্যাতিত হব না। আমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে কোনো পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না। আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই 5টি বছরের জন্য ডক্টর শফিকুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশে রূপান্তরিত করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমিও আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করছি। ওম সর্বে ভবন্ত সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মুসলিম হিন্দু ভাই ভাই মৈত্রী নিয়ে বাঁচতে চায়, মুসলিম হিন্দু ভাই ভাই বাংলাদেশের মর্যাদার সঙ্গে বাঁচতে চায়। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সুর কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি, সংগ্রামী নেতা জননেতা নূর নবী প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وبارك وسلم। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত গাইবান্ধা জেলা জামাত ইসলামীর আমির জনাব আব্দুল করিম সরকার সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ,
জেলা কর্ম পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা আমিরবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, আমাদের হিন্দু ঠাকুর মিলন ঠাকুর দ্বারা সহ জামাত ইসলামের কর্মী সদস্যবৃন্দ, ছাত্রবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার এই কলম সৈনিক সাংবাদিক বৃন্দ, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে সাদর সম্মেলন জ্ঞাপন করছি। সম্মানিত ভাই আমার, কোন জাতির সমৃদ্ধি উন্নতি কখনই হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। ভাই আমার, আপনারা দেখেছি বিগত 15.5 বছর যাবৎ যারা ক্ষমতায় আসীন ছিল তারা এই জাতিকে দ্বিধাবিভক্ত করে রেখে দিয়েছিল। তারা এই দেশের স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুইটা ভাগে বিভক্ত করেছিল। আমরা জানি ব্রিটিশ বেনিয়ারা এদের শাসন করার জন্য এই জাতিকে বিভক্ত করে দিয়েছিল। তাদের থিওরি ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আমরা বুঝতে পারি না, আমরা জানতে চাই এই শেখ হাসিনা কোন দেশের নিয়ন্ত্রণটা বাস্তবায়ন করার জন্য আমাদের এই দেশে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কায়েম করতে চেয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই দেশবাসী বুঝতে পেরেছিল, যার কারণে আজকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাই আমার, আমরা একটি সমৃদ্ধশালী একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই সমৃদ্ধশালী এই সুন্দর বাংলাদেশ গড়তে হলে কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া কখনোই সম্ভব নয়। আসুন আমরা এই কোরআনের বিধানের আলোকে এই দেশ গড়ার কাজ করে যাব। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোরআনের আলোকে একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সবাই মিলে জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। এই কামনায় আমি আজ সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আর দক্ষিণ পাশে রাস্তায় চলাচল বন্ধ হয়েছে, আপনারা চলাচলের জন্য সুযোগ করে দেন সাইডে দাঁড়িয়ে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রকুনুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আজকের এই বিশাল কর্মী সমাবেশের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপজেলা আমির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় সুধী এবং কর্মী ভাইরা, আপনারা অবগত আছেন বিগত আমাদের 17টি বছর আমরা কিভাবে এই দেশে অবস্থান করেছি। শুধু আমরাই না, এই দেশে যারা ইসলামকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, তারা সকলে বৈষম্যের শিকার হয়েছে। আপনারা এটাও জানেন ইন্ডিয়ার ভারত একটি তাদের নিজস্ব সরকার বসেছিল যার নাম ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগ, যে ইন্ডিয়ার সর্বশেষ প্রোডাক্ট হিসাবে পরিচিত। বাংলাদেশের একটি মাত্রই পণ্য, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তারা বসে নাই, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর কখনো যেন এই ফ্যাসিস্ট না আসে, আমাদের সামনে আসে না দাঁড়ায়, আর এই দেশের ছাত্র জনতা তাদেরকে কখনোই দাঁড়াতে দেবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এই
সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হ্যালো বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস। সমাবেশে আছে বুঝছেন, বিকেলবেলা ভোরবেলা রিসেপ্ট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিকেলে নাহমাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম। পরে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে না, আমি দুপুরে ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের 18 কোটি মানুষের খাদেম, 18 কোটি মানুষের খাদেম, 70 জন যুবক, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সমাজ নিয়ে বেড়া প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা শাহাদত করেছে আত্মার মাগফিরাত কামনা করছি। 2024 সালের দ্বিতীয় বিজয়ে আনতে গিয়ে যারা শাহাদত করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো আত্মার মাগফিরাত শ্রদ্ধার সঙ্গে আত্মার মাগফিরাত কামনা করছি। কেয়ারটেকার, রূপকার, ভাষা সৈনিক, প্রফেসর গোলাম আজম, সাবেক আমির জামাত, সাবেক সেতু মতিউর রহমান নিজামী, আলী আসমান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, বীর কাসেম আলী ভাই, আল্লামা আব্দুল আজিজ সাইদি সহ আরো জামাত ইসলামী নেতা কর্মী সাহায্যের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগঠনের ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে বেঁচে থেকে পৃথিবীতে নামিয়ে নামার সময় বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে ভুলে যাবে, ভুলে গেলে তোমরা মেনে চলতে পারো, তোমাদের চিন্তার কোনো ভয়ের কোনো কারণ নাই। আর সেই হুদা হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস। রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, সেইটাই মানুষের জন্য হুদা, সেইটাই যে মুরবিরা। বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআন হুদাকে বাস্তবায়ন করতে চায়। কোরআন বাস্তবায়ন হতে কোরআন বাংলার জমিনে বাস্তবায়িত হলে এখানে সন্ত্রাসমুক্ত, শোষণমুক্ত, ফেসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী সাম্প্রদায়িক সম্প্রীতির গণতন্ত্রের একটি রাষ্ট্রকুল কায়েম হবে ইনশাআল্লাহ। আর এই দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে। জামাত ইসলামী জনতা গড়ে তোলা একতা, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আমরা বারবারে আপনাদের কাছে আবেদন করছি, আমাদের উত্তর পাশে একটা জায়গা এখনো ফাঁকা আছে, ওটা পূরণ করে নেন এবং আপনারা নিজ দায়িত্বে বসে পড়েন। যারা পেছনে রয়েছেন তারা দেখতে পাচ্ছেন না, এই জন্য সবাই যেন দেখতে পারি, আজকের এই মহতী অনুষ্ঠান উপভোগ করতে পারি, সে ব্যবস্থা করে দেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ 2024-এর ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মুহিত আহমদ ফাহিম আমাদের সামনে বক্তব্য পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে একটি ফ্যাসিস্ট সরকার এবং অন্যায়ের বিরুদ্ধে উন্নতহীনভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য শক্তি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কর্মী সভায় আমাকে দাওয়াত দিয়ে আপনারা আসলে আমাকে কৃতজ্ঞ করেছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি ধন্যবাদ। আমাদের প্রিয় বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি ফ্যাসিস্ট সরকারের অমানুষিয়া যে বিরাজ করছিল, সেই থেকে আজকে আমরা মুক্ত। এই মুক্তির পেছনে যে সংগ্রামী ভাইরা শহীদ হয়েছেন, যে সংগ্রামী বোনেরা শহীদ হয়েছেন,
এবং যারা কারাগারের মধ্যে থেকে আমাদেরকে তাদের সংগ্রামের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আচ্ছা, আমাদের যে শক্তি, যে বিতাড়িত শক্তি একটি নির্দিষ্ট দেশের দিকে চলে গিয়েছে, সেটাই থেকে প্রমাণিত হয় যে আমরা একটা নির্দিষ্ট দেশের আধিপত্যের মধ্যে ছিলাম, একটা গোলামীর মধ্যে ছিলাম। শেখ হাসিনার ভারতের পলায়ন পরিষ্কারভাবে এটাই নির্দেশ করে, এবং এটা আরেকটা জিনিস নির্দেশ করে যে আমাদের এই মুক্তির যে সূচনা, সেটা শুভ সূচনা হয়েছে। পূর্ববর্তী শাসনামলে আমাদের ধর্মপ্রাণ নারী পুরুষদের যে তাদের ধর্মীয় যে স্বাধীনতা, তাদের কর্মক্ষেত্রে, তাদের শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি বারবার বাধাগ্রস্ত হয়েছে। তারা কথায় কথায় বলতো লিবারেশনের কথা, মুক্তির কথা, শান্তির কথা, স্বাধীনতার কথা, কিন্তু এই স্বাধীনতার কথা বলে বারবার আমাদের ধর্মপ্রাণ নারী পুরুষদের স্বাধীনতার গলায় টুট চিপে ধরা হয়েছে। সেই থেকে আমাদের যে মুক্তির যে শুভ সূচনা, সেই সূচনাটাকে আমাদেরকে শক্তভাবে ধরে রাখতে হবে, কারণ এটা কেবল শুরু। আমাদের আরো লম্বা পথ পাড়ি দিতে হবে, এবং সেজন্যই আমি বিশেষ করে আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণ নেতৃবৃন্দদের কাছে আকুল আবেদন জানাবো, আহ্বান জানাবো, আমাদের সর্বাধিক ঐক্যের প্রদর্শন এখন করতে হবে, আন্দোলনের থেকে এখন অনেক বেশি করতে হবে। তারা বলে আমাদের যে মুক্তির পথ, এই মুক্তির পথ আমরা অনেকেই ভাবতে পারি আমাদের জন্য হয়তো সহজ হয়ে গেছে, কিন্তু না, এই মুক্তির পথ এখন অনেক বন্ধুর পথ আমাদেরকে পাড়ি দিতে হবে, অনেক বাধা পাড়ি দিতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং তার দেখানো পথে যদি আমরা আমাদের ঐক্যের রজ্জু শক্ত করে ধরতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই পথে সফল হব ইনশাআল্লাহ। আমরা আমাদের যে শহীদের কথা বললাম, তাদের রক্তের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, কিন্তু তারা যে স্বপ্নটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, সেটা ইনশাআল্লাহ আমরা পূরণ করবো। কোন দল বা গোষ্ঠীর জন্য নয়, বড় একটি ন্যায়ভিত্তিক মর্যাদাপূর্ণ স্বাধীন বাংলাদেশের জন্য। আমরা যদি উপযুক্ত পরিবেশ তৈরি করি, তো সমাজের মানুষ স্বেচ্ছায় আমাদের যে ইসলামের সুশীতল ছায়া, ইসলামের যে সৌন্দর্য, সেটাতে অটোমেটিক ভাবে স্বয়ংক্রিয়ভাবে আকর্ষিত হয়ে তাদের ধর্ম পালন করবে, কাউকে জোর করতে হবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমি আহ্বান জানাই, সবাই যেন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, শহীদদের রক্তের ঋণ শোধ করে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা পর্যন্ত চলবে? সম্মানিত ভাই সব, আপনারা বসে পড়েন। আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্যমণি এখনই আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। এই জন্য আপনারা আদরের সঙ্গে বসে পড়েন, আদরের সঙ্গে বসে পড়েন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত আমরা জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন গাইবান্ধার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা
আলহামদুলিল্লাহ, আজকের এই মহতে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে আসন অলঙ্কৃত করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনের একটি বিশেষ আকর্ষণ, এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। ও ভাই ও সামন থেকে সরেন। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ডাক্তার শফিকুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধাভাজন অভিভাবক মাওলানা আব্দুল হালিম, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আব্দুল করিম, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় দেশপ্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আমরা মহান আল্লাহর সাহায্যে বাংলাদেশের 18 কোটি মানুষের উপর চেপে বসা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মুক্তির জন্য এদেশের 2 সহস্রাধিক মুক্তিকামী মানুষের প্রাণের কুরবানির প্রয়োজন হয়েছে। এই মুক্তির জন্য হাজার হাজার মানুষকে হাত হারাতে হয়েছে, পা হারাতে হয়েছে, চোখ হারাতে হয়েছে। এমন অজস্র কোরবানির বিপরীতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদীরা তাদের ষড়যন্ত্র থামিয়ে রাখেনি। একের পর এক হামলা চালিয়ে, ষড়যন্ত্র চালিয়ে ঐক্যবদ্ধ জাতিকে তারা আবারও ফ্যাসিবাদের কবলে নেওয়ার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, জাতি আজ ঐক্যবদ্ধ। এদেশের তরুণরা যে নেতৃত্বের মাধ্যমে জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, এই জাতি ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করতে চাই, যারা 2000 মানুষকে হত্যা করেছে, বিগত 16 বছরে শত শত মানুষকে গুম করে হত্যা করেছে, বিগত 16 বছরে যারা বিচার বহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছে, তাদেরকে আমরা এই দেশে আর পুনর্বাসিত হতে দেব না ইনশাআল্লাহ। গুম কমিশনের রিপোর্টে আমরা ভয়াবহ তথ্য দেখতে পাই, তারা এদেশের বিরোধী মতকে দমন করার জন্য বিরোধী রাজনৈতিক নেতাদেরকে আটক করে হত্যা করত, লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করে দিত। তারা এদেশের বিরোধী মতকে দমন করার জন্য হত্যা করে রেল লাইনে লাশ ফেলে দেওয়ার মতো বর্বরতার পরিচয় দিয়েছে। বর্বর আওয়ামী বাহিনী এদেশের বিরোধী দলের নেতাকর্মীদেরকে জীবন্ত মহাসড়কে বাসের সামনে নিক্ষেপ করত। আমরা লক্ষ্য করছি সেই জঘন্য খুনি মাফিয়াদেরকে এদেশে পুনরায় পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। এদেশের কোন কোন দল গোষ্ঠী আওয়ামী পুনর্বাসনের কথা বলছে। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিএনপি নেতা মেজর হাফিজ বলেছে, যদি আমরা ভুল করি আমাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা বলতে চাই, যারা ফ্যাসিবাদকে দেশে পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের থেকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আওয়ামী লীগ
ভারতে গিয়েছে, আপনাদের যাওয়ার কোনো জায়গা নেই। আপনাদেরকে এদেশের মানুষ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী গাইবান্ধাবাসী, গাইবান্ধা হলো শহীদ জনপদ, শহীদের রক্তে কেনা এই ভূমি, শহীদ মোস্তফা মঞ্জিলের রক্তে কেনা এই ভূমি, শহীদ কামরের রক্তে কেনা এই ভূমি, শত শত জুলুম নির্যাতনের সাক্ষী এই জনপদ। আমরা আজকে ঘোষণা করতে চাই, এই জনপদকে আমরা কখনো বাতিলের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করতে চাই, শহীদের রক্তে কেনা ভূমি ইসলামের ভূমি। আমরা ঘোষণা করতে চাই, এই ভূমিতে আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয়, জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা জামাত কর্মীদের প্রতি আহ্বান রেখে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলনের উপস্থিত কর্মী ভাইরা, আজকের এই সম্মেলনে শপথ নিন। আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। এই আন্দোলনে অগ্রসর হন, দিন কায়েমের চূড়ান্ত শপথ গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আজকের এই সমাবেশ থেকে যাবেন বলে প্রত্যাশা রাখছি। সকলকে আমার ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ গাইবান্ধা জেলার পক্ষ থেকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, স্বৈরাচার সরকারের নির্যাতিত নেতা, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক মাজিদুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সম্মানিত আমির, সাবেক গাইবান্ধা সদর উপজেলার সম্মানিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল করিম সরকার। আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের রাজনীতিতে চমক সৃষ্টিকারী, আজকে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত রাহবার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মৌলানা আব্দুল হালিম, সম্মানিত জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাইবান্ধাবাসী, আজকের এই সম্মেলন প্রমাণ করে গাইবান্ধার মাটি ইসলামী আন্দোলনের ঘাটে, গাইবান্ধার মাটি বাংলাদেশ জামাত ইসলামের ঘাটে। আগামী দিনে এই গাইবান্ধার মানুষ ইসলামী আন্দোলনের বিজয়কে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। গাইবান্ধার প্রত্যেকটি জনপদ হবে আগামী দিনের ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটিতে আরো আমরা পরিণত করতে চাই। আগামী নির্বাচনে এই গাইবান্ধা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর যে পক্ষ থেকে যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ইসলামী আন্দোলনের বিজয় ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। সবাইকে সেই সহযোগিতা হাত বাড়িয়ে সবাইকে মাঠে ময়দানে প্রস্তুত থাকার জন্য এবং আমরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে
আগামীর বিজয়কে ত্বরান্বিত করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাবেক সংগ্রামী আমির, বিশিষ্ট চিকিৎসক, গাইবান্ধা ইসলামী আন্দোলনের অত্যন্ত আমাদের অভিভাবক জননেতা ডাক্তার আব্দুর রহিম সরকার। জননেতা ডাক্তার আব্দুর রহিম সরকার। মিডিয়া বিভাগের এত খারাপ খাওয়ালে হবে। রবি ভাই আমি বাড়িতে যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আজকে এই কর্মী সম্মেলন গাইবান্ধা জেলার 25 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত মানুষের মধ্য থেকে এখানে উপস্থিত হয়েছেন 1 লক্ষ লোক আমি বলে মনে করি। আমি সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতারাম জেলা আমির আব্দুল করিম ভাই, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি মানবতাবাদী নেতা হিসেবে পরিচিত হয়েছেন জনাব ডাক্তার শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী। আজকের এই প্রোগ্রামের সম্মেলনের বিশেষ অতিথিবৃন্দ জনাব মৌলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, জনাব মৌলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় পরিষদ সদস্য এবং জোনের সহকারী পরিচালক, জনাব মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় পরিষদ সদস্য। এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন, পুলিশ প্রশাসনের ব্যাপারে আছেন, সাংবাদিক ভাইরা আছেন। এখানে হিন্দু সম্প্রদায়ের নেতা মিলন চন্দ্র ভট্টাচার্য উপস্থিত আছেন। সবাইকে আমি অভিনন্দন জানাই। আপনারা জানেন বাংলাদেশের গাইবান্ধা জেলা ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য জেলা। জনসমর্থন, জনগণের সমর্থন দিক থেকে আমরা উর্বর। আমরা আগামীতে এই সংগঠনকে আমাদের মজবুত করতে হবে, শপথ আজকে নিতে হবে। 9 জন শহীদের রক্তে রক্তাক্ত এই জমিনে 16 বছর পর আজকে আমরা এই জেলের আলোতে প্রকাশ্যে যে কর্মী সম্মেলন করতে পারছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি বলতে চাই যে আসুন, আমার কথা সংক্ষিপ্ত করতে চাই যে আমাদের ইমিডিয়েট গোল হচ্ছে, আমরা বর্তমানে একটা সরকার আমাদের দেশে আছে, আমরা দেখছি এরা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার শৃঙ্খলা বিধানের পর একটা নির্বাচন দেবেন এবং রোড ম্যাপ ঘোষণা করছেন। সেই রোড ম্যাপ অনুসারে যে নির্বাচন হবে, বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশে বিজয় করার মাধ্যমে আল্লাহর দিনকে আমরা বিজয় করতে চাই। এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট গোল। আর আলটিমেট গোল হলো যে আমরা ইসলামী আন্দোলন করার বিনিময়ে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই। আখিরাতে আমরা দোজখের আগুন থেকে মুক্তি চাই, আমরা জান্নাতে আমাদের স্থান করে নিতে চাই। আল্লাহ তাআলা আমাদের একাঙ্ক্ষাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে বাংলাদেশে 5ই আগস্টের পর যে পরিবর্তন হয়েছে, এটা গণতান্ত্রিক পরিবর্তন হয়েছে আমরা বলতে পারি, এটা গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু যারা এই যে স্বৈরাচার এবং দুঃশাসন যারা এখানে ছিল, তারা এখান থেকে পালিয়ে যে আমাদের প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে আর বাংলাদেশে নিজেদের ষড়যন্ত্র করছে।
তো আসুন আমরা এই 56,000 বর্গ মাইলের এই সীমানা, এই সীমানায় আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই মিলে আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এই দেশের 1 ইঞ্চি ভূমিতে আমরা রক্ষা করার জন্য রক্ত দেবো বা জীবন দান করবো, শহীদ হয়ে যাবো। কি বলেন, তাই কিনা? আসুন, আমাদের আমির জামাতে বারবার বলে আসতেন যে বাংলাদেশে তিনি একটা তারুণ্য নির্ভর একটা মানবিক রাষ্ট্র, মানবিক সমাজ কায়েম করতে চান। আসুন আমরা এই সমাজ কায়েম করার জন্য আমাদের জীবনকে আমাদের রাঙ্গাতে হবে। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সভ্যতা, অর্থনীতি, রাজনীতি সবকিছু ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। জনগণের সেই একাঙ্ক্ষের আকাঙ্ক্ষা অগ্রসর হই। এখন হবে 1বিংশ শতাব্দীর বিশ্ব। বিংশ শতাব্দীতে সমাজতন্ত্র, কমিউনিজম, পুঁজিবাদের পতন হয়ে গেছে। 1বিংশ শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। আর বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিজয়ের মাধ্যমে এই উপমহাদেশে বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিজয়ের সূচনা হবে, গোটা বিশ্বে ইসলামী আন্দোলনের সূচনা হবে। আল্লাহ তাআলা আমাদের কাজ করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাবেক সেক্রেটারি, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশে স্বৈরাচার সরকার অত্যন্ত নির্যাতিত জননেতা মাওলানা নজরুল ইসলাম লেবু। মাওলানা নজরুল ইসলাম লেবু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মধ্যকালে বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি মহতারাম আমিরে জামাত সহ কেন্দ্রীয় এলাকার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কর্মী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দীর্ঘ সর্বোচ্চ পথ আমাদেরকে এই গাইবান্ধার এই ময়দানে কর্মীদের সামনে কথা বলার সুযোগ দান করেছে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিগত আওয়ামী সরকারের নির্যাতনের শিকার ছিলাম। জেল জুলুম হামলায় আমরা কথা বলতে পারি নাই, একত্রিত হতে পারি নাই। যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে একত্রিত হয়ে কথা বলার, সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। তাই আসুন আমরা সর্বস্তরের জনশক্তিরা ঐক্যবদ্ধ হয়ে এই গাইবান্ধা জেলার 5টি সিটে যেন নির্বাচন করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি, সেই আলোকে সর্বত্রই কর্মী বাহিনীরা মাঠে ময়দানে ছুটিয়ে পড়বো। গ্রামগঞ্জে কমিটি গঠন করে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুরের কৃতি সন্তান অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আর কিন্তু সেই ভয়, আর বক্তব্য সেই ভয় লোকটাও তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলাদেশের বড় মানুষের আস্থার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, জননেতা জনাব আব্দুল করিম সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন
এই কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ প্রাণপুরুষ বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের বিবেকের কণ্ঠস্বর, একটি মানবিক বাংলাদেশ নির্মাণের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মোহতারাম ডক্টর শফিকুর রহমান। উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত অন্যতম সহকারী সেক্রেটারি জানেন রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক মোহতারাম মৌলানা আব্দুল হালিম। উপস্থিত আমাদের সহকারী অঞ্চল পরিচালক মহাপরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মৌলানা মমতাজউদ্দিন, সম্মানিত নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সম্মানিত পুরোহিত হিরণ চন্দ্র বর্মন সহ অন্যান্য সাংবাদিক ভাই সহ আইনসভা কমিটির সদস্যবৃন্দ এবং সমবেত প্রিয় কর্মী ভাইয়েরা, আমরা আল্লাহকে শুকরিয়া জানাই যে আমরা একটা সুস্থ সুশৃঙ্খল সম্মেলনে উপস্থিত হয়েছি সবাই মিলে আলহামদুলিল্লাহ। খুনি শেখ হাসিনা স্বপ্ন দেখতেন, স্বপ্ন একটা দুঃস্বপ্ন। সেটা কি? যেটা আজীবন আমৃত্যু বাংলাদেশের মসনদ অবৈধভাবে দখল করিয়া বসিয়া থাকিব এবং সেই দুঃস্বপ্নের পথে প্রধান কাটা জামাত ইসলামিয়া ছিল নির্মূল করিয়াই ছাড়িব। এই জন্য তিনি গণহত্যা চালিয়েছেন, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন অন্যায়ভাবে, আমাদের শত শত কর্মীকে পঙ্গু করেছেন, লক্ষ লক্ষ কর্মীকে কারা নির্যাতন করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে কি দেখছি? শেখ হাসিনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, আর যে সংগঠনকে নির্মূল করতে চেয়েছিলেন সেই জামাত ইসলামী বাংলাদেশের জনগণের সমর্থনে আজকে সবচেয়ে সমর্থন ধন্য জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। জামাত নির্মূল হয় না, ইসলামের সৈনিকরা নির্মূল হতে পারে না। যুগে যুগে তারা মানুষের মানবতার জয়গানকে মানব মুক্তির জন্য তারা জেগে থাকে এবং যুগে যুগে তারা আন্দোলন বিপ্লব করেই তাদের সংগ্রাম অব্যাহত রাখে, ঠিক কিনা? আজকে খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তিনি যে গণহত্যা করেছেন, নজিরবিহীন বর্বরতা চালিয়েছেন, আলেম ওলামা সহ সমস্ত মানুষকে হত্যা করেছেন, আইন আধার করেছেন, হেলমেট আইনি করেছেন, ছাত্র যুবকদের গুলি করেছেন, এই লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। এই জন্য তার বিচার হতেই হবে, খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। দিল্লি আর হিল্লি যেখানেই থাক, খুনি হাসিনাকে এনে তার দোসরদের এনে বাংলাদেশের জনগণের আদালতে তাদের বিচার করতে হবে। যদি বিচার না হয় তাহলে আগামী দিনেও বাংলাদেশে নব্য স্বৈরাচার কায়েম হবে, আবারও ফ্যাসিস্ট আসবে, আবারও খুনিদের জন্ম হবে। আমরা তা হতে দিতে পারি না। কাজেই যদি আজকে ফ্যাসিস্ট যুক্ত হয়, স্বৈরাচার যুক্ত হয়, যদি আজকে খুনিদের যুক্ত হয়, গণহত্যাকারী যুক্ত হয়, লুটপাটকারীদের যুক্ত হয়, বাংলাদেশে একটি সৎ মানুষের শাসন কায়েম করতে হবে। আজকে বাংলার মানুষকে এই জন্য আহ্বান জানাই, আসুন আগামীর বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করে। আসুন আগামীর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে, সম্প্রীতির বাংলাদেশ হবে, সুশাসনের বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ করতে আমরা চাই কিনা বলেন? দুই হাত তুলে সমর্থন দিন। আগামী নির্বাচন জনগণের ভোটের নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আমরা সুশাসন কায়েমের লক্ষ্যে ভোট দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। গাইবান্ধা জেলার পক্ষ থেকে আমাদের সংগ্রামী নেতাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে দেখায় দান করুন, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বলিষ্ঠ বক্তব্য এবং নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা
বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মুরব্বী, আমাদের অধ্যক্ষ মৌলানা মমতাজ উদ্দিন, অধ্যক্ষ মৌলানা মমতাজ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, গাইবান্ধা জেলা জামাতের সংগ্রামী আমির জনাব আব্দুল করিম সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির, দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, অমুসলিম নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং আগত সংগ্রামী ভাইয়েরা, আমি কথা বলতে চাই, বিগত 16 বছর আমরা স্বাধীনভাবে এদেশে চলতে পারি নাই। আমরা আপনজনের মৃত্যুতে জানাজায় যোগদান করতে পারি নাই, আপনজনের বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে পারি নাই। যারা জীবনের ঝুঁকি নিয়ে যোগদান করেছে, ওই বিবাহ অনুষ্ঠান থেকে, ওই জানাজার অনুষ্ঠান থেকেও তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সংগ্রামী ভাইরা, আমি কথা বলতে চাই, জুলুম কোনদিন স্থায়ী হয় না। ইতিহাস প্রমাণ করছে স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী, স্বৈরাচারের পতন হয়েছে। যারা দেশে স্বাধীনতা রক্ষা কবচ বলে ঘোষণা দিয়েছেন, আমরা বারবার বলেছি বাংলাদেশ এমন একটি ভূখণ্ড যার 3 দিক থেকে যে রাষ্ট্রটি আছে তাদের জীবন আদর্শের সঙ্গে, তাদের সভ্যতা সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো মিল নাই। কাজে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের হাতেই রক্ষা পেতে পারে যারা তাদের বিপরীত আদর্শে বিশ্বাসী। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্নাহ জীবন আদর্শে বিশ্বাসী। এদেশের স্বাধীনতার হেফাজত জামাত ইসলামীকেই করতে হবে। সম্মানিত ভাইরা, স্বৈরাচার পালিয়ে গেছে, আমাদের অনেক দায়িত্ব এখন বেড়ে গেছে। 1 নম্বর, জাতি তাকিয়ে আছে, যারা দেশ শাসন করেছে অতীতে তাদের প্রতি জাতি আস্থা হারিয়ে ফেলেছে, অনেকের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সর্বশেষ শক্তি হিসাবে জামাতের দিকে জাতি তাকিয়ে আছে। আমি বলতে চাই, আমাদের 1 নম্বরের কাজ হবে দেশ পরিচালনার উপযুক্ত করে নিজেদেরকে গড়ে তোলা, যাতে করে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের দেশ পরিচালনা করতে পারি। আগেই বলেছি, আমরা বেরোতে পারি নাই, এখন সর্বত্র যেতে পারি। এদেশের মানুষ তাকিয়ে আছে, তাদেরকে ইসলামের পথে এগিয়ে নিয়ে আসা, ইসলামী জ্ঞানে গুণান্বিত করা, ইসলামী চরিত্রে চরিত্রবান করা দায়িত্ব জামাতের প্রতিটি কর্মীকে নিতে হবে। কাজেই আমি আর কথা দীর্ঘায়িত না করে কথা বলতে চাই, যারা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আসুন আমরা অতন্ত্র প্রহরী নয়, তাদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিই, আমরা পাহাড়দারি ভূমিকা পালন করি। সেই সাথে জামাতের কর্মী হিসাবে আমাদের যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে সবাই আমরা সচেষ্ট হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী উত্তরবঙ্গের আমাদের মহান মুরব্বী, আমাদের রাহবার অধ্যক্ষ মৌলানা মমতাজ উদ্দিনকে আমাদের গাইবান্ধার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর
দিনাজপুর অঞ্চলের সংগ্রামী পরিচালক জননেতা মৌলানা আব্দুল হালিম, জননেতা মৌলানা আব্দুল হালিম। সিপে সাপে ঢুকলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জেলা সভাপতি, গাইবান্ধা জেলার সংগ্রামী আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম সরকার, আজকের এই মহা সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, এই দেশের 18 কোটি মানুষের মুক্তির এবং কল্যাণের আন্দোলনের বীর যোদ্ধা, আমাদের অভিভাবক, বাংলাদেশের মানুষের সামনের মানবিক বাংলাদেশ গঠনের সিপাহসালার সংগ্রামী জননেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরী জেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সম্মানের সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সংগ্রামী জনতা, আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। 2006 সালে 28 অক্টোবরের পর সারা বাংলাদেশে আমরা দিনের পর দিন এইভাবে কর্মী সম্মেলন করতে পেরেছি। আজকের এই সম্মেলন গাইবান্ধার শুরু হয়েছে এবং সুন্দরভাবে শেষ হবে ইনশাআল্লাহ। 2006 সালে 28 অক্টোবর পল্টনে আমাদের 6 জনকে হত্যা করে, সারা দেশে অসংখ্য মানুষকে হত্যা করে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। বিজয় দিবসের দিন পল্টন মোড়ে বিশাল র্যালি করার মাধ্যমে আমরা জবাব দিয়েছি, এ হাসিনা লগে বসার কথা বলে মানুষকে হত্যা করেছ, আজকে বাংলাদেশ থেকে তুমি পালিয়ে যেতে বাধ্য হয়েছ। যে প্রীতম হোটেলের সামনে শহীদ জসিমউদ্দিনকে হত্যা করে লাশের উপর নর্দন কীর্তন করেছিল, আমির জামাত সেদিন তারা দেখেছেন এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আওয়ামী ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে আর বাংলাদেশ জামাত ইসলামী জনতা পল্টন মোড়ে বিজয় র্যালি করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই মাসে আমাদের বিজয় দিবস আমরা উদযাপন করেছি। আজকের এই সম্মেলনে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা অর্জনের যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন, আমরা সকলকে প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে বিশেষভাবে শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি সেই সব শহীদদের প্রতি যাদের রক্তদানের মধ্যে দিয়ে 24-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং 15 বছরের স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমি গাইবান্ধার ইসলামী আন্দোলন সহ গাইবান্ধার মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বিশ্বের ইসলামী আন্দোলনের নেতা ছিলেন কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তথাকথিত ফাঁসির রায় হওয়ার পরে যে জমিনের লোকেরা প্রথম রক্ত দিয়েছে তারা হলো গাইবান্ধার মানুষ। তারপরে সেদিনে রক্তে ছিল ঠাকুরগাঁর লোকেরা। আমির জামাত আরো 2 দিন পর সেখানে যাবেন ইনশাআল্লাহ। সাইদি সাহেবের মামলার প্রতিবাদ করতে গিয়ে আমাদের যেসব ভাইরা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং শত শত সুন্দর মুখের ভাই এবং বোনেরা এখনো আদালত ছাড়া এসে হাজিরা দিতে হয়,
তাদের এই কষ্টের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, এই গাইবান্ধার জনগণকে অভিনন্দন জানাচ্ছি। 2014 সালের সে আওয়ামী লীগের নির্বাচনে গাইবান্ধা, পলাশবাড়ি এবং সাদুল্লাপুরে একটি ভোট কেন্দ্রে একটি ভোটও হয় নাই, কিন্তু আমাদের দুইজন তাকে জীবন দিতে হয়েছে। শহীদ মুস্তফা মঞ্জিল, শহীদ নাজমুল সাকি শিবিরের কর্মী, এই দুইজনকে র্যাব পুলিশ ক্রস ফায়ার দিয়েছিল। আজকে যেসব নেতা এবং পুলিশ কর্মকর্তারা তাদের হত্যা করেছেন, দেখে যান গাইবান্ধার মানুষ আপনাদের বিচার চায়। প্রিয় ভাইরা, আজকে গাইবান্ধার জনগণকে অভিনন্দন জানাচ্ছি। শত জুলুম নির্যাতনের পর 2014 সালের উপজেলা নির্বাচনে এখানকার 4টি উপজেলায় জনগণের ভোটে জামাত ইসলামীর 4 জন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আজকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বলতে চাই, 15 বছরের স্বৈরশাসক বিদায় হয়েছে, কিন্তু এই দেশকে আমাদের তৈরি করতে হবে। দেশের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্ররা যে স্লোগান দিয়েছিল আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু জুলুমের অবসান হওয়ার পর আবার জুলুম শুরু হোক, এটা আমরা চাই না, এটা আমরা চাই না। এই জন্যই জামাত ইসলামী বলে এসেছে যে আমরা দুর্নীতি মুক্ত সমাজ এবং রাষ্ট্র চাই, আমরা দখলদার মুক্ত রাষ্ট্র এবং সমাজ চাই, ঘুষ এবং দুর্নীতি মুক্ত আমরা সমাজ এবং রাষ্ট্র চাই। সেই ঘুষ দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করতে হলে জামাত ইসলামীর কর্মীদেরকে ভূমিকা পালন করতে হবে, দেশের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে এবং নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে তৈরি করে আগামী দিনের এই দেশের মানুষের সেবা করার জন্য এগিয়ে দিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু জামাত নেতা এবং কর্মীদেরকে তাদের আদর্শ থেকে বিচ্ছিন্ন করা আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব হয় নাই। জামাত ইসলামের নজর শীর্ষ নেতা কে বিচারের নামে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের 500 নেতা কর্মী আওয়ামী লীগ শাসন আমলে জীবন দিয়েছে, 1 লক্ষের উপরে নেতা কর্মী জেল কেটেছে, 2000-এর উপরে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সংস্থার মহিলা কর্মীরা জেল কেটেছে। তারপর জামাত ইসলামী নির্মূল করতে পারে নাই জামাত ইসলামীকে। আজকের এই সম্মেলন এই সাক্ষ্য বহন করছে যে গাইবান্ধার জনগণ নির্যাতন ভোগ করেছে, কিন্তু এই জালিম সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের ভূমিকা পালন করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, শেষে একটি কথা বলতে চাই, স্বৈরাচার পালিয়ে আছে, কিন্তু উকি মারতেছে আসার জন্য। মনে রাখতে হবে, ফ্যাসিস্টরা পালিয়ে গেলে আর ফ্যাসিস্টরা আসতে পারে না। আমরা যারা আন্দোলন করেছিলাম সকল দল এবং মহলকে বলতে চাই, নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দেওয়া যাবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বর্তমান সকল দল এবং মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আওয়ামী লীগ যেভাবে 2014 সাল, 18 সাল এবং 2024 সালের 7 জানুয়ারি এই দেশের জনগণকে ভোট দিতে দেয় নাই, এই আওয়ামী লীগরা এখন ভোট পাওয়ার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের বিচার হবে আগে, এই বিচার সুসম্পন্ন হওয়ার পরে দেখা যাবে জনগণ আওয়ামী লীগকে চায় কিনা। কিন্তু আমরা অনুরোধ জানাবো, যাদেরকে আমরা তাড়িয়েছি তাদের পক্ষে কোন রাজনৈতিক দলের বক্তব্য এটা দুঃখজনক। এই জন্য স্বৈরাচারের বিচারিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা আমাদেরকে পালন করা লাগবে। আমি কবি ভাইদেরকে বলবো, সবার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ঠুমকু কথায় মাঠের মধ্যে আন্দোলনরত দল এবং নেতারা যারা আছি আমরা কোন ঝামেলা এবং জটিলতা তৈরি করা যাবে না।
কারণ এই স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারের কবর বাংলাদেশের উচিত করতে হবে। সেজন্য সকলকে ঠান্ডা মাথায় সবরের সাথে ধৈর্য অবলম্বন করে এবং অপর দলের নেতা এবং কর্মীদের সাথে সুসংগ রক্ষা করে স্বৈরাচারের বিরুদ্ধে যে বিভক্ত গড়ে উঠেছিল, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সুসংগত করার পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ ফেসিবাদকে কবর রচনা করবো আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন এখানে যারা কর্মী সবে আছেন, আমি সূরা সবের 4 নম্বর আয়াতটি বলছিলাম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে দলবদ্ধভাবে এবং শৃঙ্খলার সাথে নিয়মতান্ত্রিকভাবে যেন সারা শিশুরা প্রাচী। আজকে আমাদের উপর জুলুম অত্যাচার হওয়ার পরও এই হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতি সাক্ষী দিচ্ছে যে আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা শাহাদাতকে আলিঙ্গন করি, আমরা জ্ঞানে দেখতে ভয় পাই না, বরং জুলুম নির্যাতনের পর আমরা এগিয়ে যাই। এই জন্যই মজবুত ঈমান, উন্নত মানের আমল এবং আল্লাহর সাথে সুসম্পর্ক করার মধ্য দিয়ে এই দেশে ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য লড়াই এবং সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা গাইবান্ধা জেলার পক্ষ থেকে এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের ধন্যবাদের সালাম পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমির জননেতা আব্দুল করিম। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর জেলা অঞ্চলের সংগ্রামী পরিচালক জনাব মৌলানা আব্দুল হালিম, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, জেলা উপজেলার ইসলামী নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংগঠনিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী সৈনিকা জেলার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন 17 বছর পরে এরকম খোলা ময়দানে জেলা হেডকোয়ার্টারে আমাদেরকে কর্মী সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি প্রথমে সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করতে চাই যারা 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে আমাদের জামাত ইসলামীর 504 জন নেতা কর্মীকে শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, 2009 সালের 10 ফেব্রুয়ারি 10 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর ফ্যাসিস্ট হাসিনা পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। যে পিলখানা হত্যাকাণ্ডে 74 জন ভাই বোন শহীদ হয়েছেন, তার মধ্যে 57 জন ছিল সামরিক সেনা চৌকো দেশপ্রেমী কর্মকর্তা, বলে ঠিক না? এরপরে 2013 সালের 5ই মে শাপলা চত্বর হেফাজতে ইসলামের সেই কোরআন প্রেমিক যারা কোরআনকে বুকে ধারণ করেছিল, হাফেজদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই সকল শহীদ এবং জুলাই বিপ্লবে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত প্রায় 2000-এর অধিক আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছেন। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। এই সকল শহীদ
আমাদের অনুপ্রেরণা, অদম্য চেতনা সাইলেন। এই শহীদের রক্তকে পুঁজি করে আগামী দিনে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে চাই। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ এবং সকল অতিথি সহ গাইবান্ধাবাসীকে ধন্যবাদ জানাই। জামাত ইসলামী জেলার পক্ষ থেকে আমির জামাত অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, এই জন্য বিশেষ করে আমির জামাতকে গাইবান্ধা জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত ভাইরা, আমরা চাই নতুন বাংলাদেশ। এই জাতি স্বপ্ন দেখছে। আসুন আসুন আমরা জামাত ইসলামীর টার্গেট হল ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করা, ক্ষুধা দারিদ্র অপশাসন দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশবাসী সহ গাইবান্ধাবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের বৃহৎ কর্মী সম্মেলনে গাইবান্ধা জেলায় একজন সুপরিচিত সুযোগ্য আলেম, হেফাজতে ইসলামের সম্মানিত গাইবান্ধা জেলা সভাপতি মৌলানা আব্দুল বাসের আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। তো দুঃখিত যে একটু ওনাদের সময়ের স্বল্পতার কারণে আমরা আপনাকে দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, যার জন্য আমরা কয়েকদিন থেকে মাঠে ময়দানে শ্রম দিচ্ছি, যার দুটো কথা শোনার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন, বাংলাদেশের 18 কোটি মানুষের অত্যন্ত দরদি মানুষ, স্বৈরাচার সরকারের অত্যন্ত নির্যাতিত জননেতা ডাক্তার আব্দুর রহিম, ডাক্তার শফিকুর রহমান, স্বৈরাচারের নির্যাতিত নেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না, আমার সালাম হারিয়ে গেছে। সালাম বন্ধ করুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ভাই সামন থেকে একটু যাও হয় না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী 9 শহীদের ঈদগাহ গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, সাবেক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম সরকার, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম, মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ,
আমার সহকর্মী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ থেকে 1 বছর আগে আমরা কল্পনাও করিনি এরকম একটা পরিবেশ বাংলাদেশের জনগণ দেখতে পাবে খুব সহসা। এই কেবল গেল বছর মহান প্রভুর ডাকে তার মেহমান হিসাবে খানায় কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ হয়েছিল। সেজদায় পড়ে আমি শুধু নই, বাংলাদেশের লাখো লাখো মুসলিম হাজী হজ করতে যারা গিয়েছিলেন আল্লাহর গোলাম এবং বান্দীরা, তারা চোখের পানি দিয়ে বাংলাদেশের জন্য আল্লাহর কাছে নাজাত কামনা করেছিল। সম্মানিত গাইবান্ধাবাসী, যারা চিনত এবং কিছু কিছু যারা জানত, তারা অনেকে এসে জিজ্ঞেস করতেন এই জাতির কি মুক্তির কোনো পথ আছে? আমি আল্লাহর উপর ভরসা করে বলতাম কেন থাকবে না। যে জায়গাটা এসেছেন সেই জায়গা, সেই ঘরের মালিকের কাছে মন ভরে চোখের পানি দিয়ে বলতে থাকে। আল্লাহ তাআলা দুইটা তরল পদার্থের সবচেয়ে বেশি ভালোবাসা এবং মর্যাদা দিয়ে থাকে। একটি হচ্ছে শহীদানের রক্তের ফোঁটা, আর একটি আল্লাহর ভয়ে তার কাছ থেকে রহমত পাওয়ার আশায় চোখের কোণ দিয়ে বের হয়ে আসা পানি খুলে। সুতরাং সেই চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকে। লোকেরা জিজ্ঞেস করতো দেখেই চলছি, কিন্তু কোনো আলামত লক্ষ্য করছি না। বলতাম হ্যাঁ, আমাদের ক্যালেন্ডার আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্যালেন্ডার এক নয়। আল্লাহ তাআলা কালামে হাকিমে ঘোষণা করেছেন তোমাদের 50,000 বছর আমার একদিনের সমান। আবার আল্লাহ এটা বলেছেন যারা আল্লাহর উপর ভরসা করে সবর করে আল্লাহ তাদের খবর নেন, আল্লাহ তাদের সঙ্গে থাকে। আবার আল্লাহ এটা বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাইতেই থাকো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। যখন লোকদেরকে এগুলো বলতাম, মুখের দিকে তাকায় মনে হতো আস্থা খুঁজে পাচ্ছে না। জিজ্ঞেস করতো কাদের দ্বারা এই পরিবর্তন হবে? বলতাম না, আসমানের ফেরেশতারা সরাসরি নেমে এই পরিবর্তন করে দেবেন না। এই পরিবর্তন হবে আল্লাহ এই দেশের বান্দাবান্দি আছে তাদের দ্বারা, বিশেষ করে আমাদের যুব সমাজের। জানতাম না যুব সমাজের এই উত্থান বলতো কোন যুব সমাজ? যে সময় যুব সমাজ দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে, তারা না। আমি বলতাম হ্যাঁ এরাই, এদেরকেই আল্লাহ বিস্ফোরণ ঘটাবেন, এদেরকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বিস্ফোরণটি ঘটিয়েছে। সম্মানিত গাইবান্ধাবাসী, 15.5 বছর সারা দেশ জুড়ে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ। কত মা, কত বোন, কত সন্তানের বুক খালি হচ্ছে। শুধু আল্লাহ তাআলাই তার সঠিক খবর রাখে। কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে ভোট করা হয়েছে, সে হাজার হাজার বনি আদমের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। কারণ এই সঠিক শাস্তি একমাত্র আল্লাহ তাআলার দরবারে আছে। আলহামদুলিল্লাহ, এই মজলুমদের কাতারে আল্লাহ তাআলা আমাকে শামিল করেছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কারণে বলছি, যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না দিত, তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চোখে দেখা সম্ভব হতো না।
টিকটকরা বলে কোনো আয়নাঘর বলে কিছু ছিল না। আয়নাঘর তো সচক্ষে আমি দেখেছি। শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল, আমার থাকার জায়গা আয়নাঘর একই বিল্ডিং এ ছিল। আয়নাঘরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলোতে রাখত। ওরা অসময়ের মতো তাকায় থাকত। আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম। পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয়, যেটাকে বাংলাদেশের মানুষ হাই সিকিউরিটি কারাগার হিসেবে জানে, কাশীপুরের 4 নম্বর কারাগার। আমাকে ওখানে বলেছে। তাদের কারো কারোর সাথে যখন দেখা হয়েছে, আমিও সালাম দিয়েছি, তারাও সালাম দিয়েছে। জিজ্ঞেস করেছি, এই চেহারাটা আমি আপনাকে দেখেছি ওই জায়গায়? বলে, হ্যাঁ, আপনি আমাকে দেখেছেন। তা আপনি কিভাবে, কখন? বলে, আমি ভুলে গেছি কখন কিভাবে আমাকে ধরা হয়েছে। কত বছর আমাকে আমার পরিবার পরিজন দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, অন্ধকার করে রাখা হয়েছে, আমি বলতে পারবো না। কেউ কেউ বলেছে, প্রহরীদেরকে জেনে যেটা বুঝতে পেরেছি, আমাকে 8 বছর সেখানে রাখা হয়েছে। কিন্তু তাদের কোনো চিহ্ন, হদিস, বর্ণ, তাদের পরিবার, দেশ, সমাজ কেউ জানে না। স্বীকার করা হয়নি তাদেরকে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে। এদের মধ্যে থেকে কাউকে কাউকে দিকে নাটক তৈরি করা হয়েছে। জঙ্গিবাদের নাটক তৈরি করে 8 মাস আগে ধরা লোকটাকে নির্দিষ্ট কোনো ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে, গত 1 সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এখানে তারা জঙ্গিবাদের কার্যক্রম চালানোর জন্য জমায়েত হয়েছে। নির্মূল তথ্যের ভিত্তিতেই বাড়ি ঘেরাও করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে এই মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে। তারা পর্যবেক্ষণ করছে 8 দিন ধরে, আর লোকগুলাকে ঢুকানো হয়েছে মাত্র 1 দিন আগে, অ্যারেস্ট করা হয়েছে 8 বছর আগে। এ ছিল বাংলাদেশের এক অংশের অবস্থা। তারা ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতায় আসলে কি করবে সেটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে, কিন্তু মানুষ ওভাবে বুঝে না। 2006 সালের 28 অক্টোবর লগিবন্ডা ওইটার তাণ্ডব চালিয়ে 54 জন মানুষকে তারা খুন করেছে। রাজধানীর কয়েকজন ময়দানে 6 জন মানুষকে খুন করে স্পষ্ট দিবালোকে তাদের লাশের পর্দা তারা নাচানাচি করেছে। এই দৃশ্য দেখে সেদিন অনেক মা, অনেক শিশু চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, যারা টিভির সামনে বসেছে। সারা দুনিয়া ধিক্কার জানিয়েছে, কোথায় মানবতা? এইভাবে কি মানুষ খুন করে তাদের নির্ভরভাবে খুন করার পর তাদের দেহের উপর দাঁড়িয়ে নাচা যায়? এরপরে তারা অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম কেয়ারটেকার সরকারকে ব্যর্থ করে দিল। দ্বিতীয় কেয়ারটেকার সরকারকে তাদের পছন্দে গঠিত হলো, যার কারণে তৎকালীন নেত্রী বলেছিলেন, এই সরকার আমাদের আন্দোলনের ফসল। এই সরকার এসেছিল 3 মাসের জন্য, গায়ের জোরে চালালো 2 বছর। তখন সংবিধানে কেয়ারটেকারের বিধান ছিল, সরকারের মেয়াদ ছিল 3 মাস। এর ভিতরে একটা নির্বাচন দিয়ে সরকার চলে যাবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। তারা চালালেন 2 বছর। খায়েশ জাগলো তারা রাজনীতি করবেন, দল গঠন করবেন, দেশ শাসন করবেন। সেনাপ্রধান সোনার বাংলার সোনারগাঁও হোটেলের বলরুমে ইন্টেলেকচুয়াল একটা কনফারেন্স আহ্বান করলেন। সেখানে তিনি নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্র উপস্থাপন করলেন। তার এই পচা মাল কেউ খায় নাই। পরে বুঝতে পারলেন তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে এসে দুর্নীতিতে যেভাবে ডুবে গিয়েছেন, জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না। এই জন্য ক্ষমতা থেকে পালানোর জন্য সেফ এক্সিট, নিরাপদ প্রস্থান তারা খুঁজতে থাকলেন।
তার বিভিন্ন জায়গায় নেতা নেত্রীদের কাছে ধর্ণা দিলেন। কেবলমাত্র একজন নেত্রী বললেন, তোমরা 2 বছর কি করেছো এই প্রশ্ন আমি তুলব না, শুধু আমাকে ক্ষমতায় বসায় দেওয়ার ব্যবস্থা করো। তার সাথে বোঝাপড়া হলো, পাকাপোক্ত বোঝাপড়ার মাধ্যমে তাকে এই ক্ষমতায় আনা হলো। হ্যাঁ, তিনি এই সমস্ত দেশদ্রোহীদেরকে পরবর্তী পর্যায়ে নিরাপদে দেশ ছাড়া পালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছিলেন। তারা কেউ এখন দেশে নাই, এই সাহস নাই তাদের দেশে থাকে। তারা 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হওয়ার পরে 2009 সালের 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মহিন সাহেব নাই, ফখর সাহেব নাই। সম্মানিত ভাইরা, দেশের মানুষকে যারা জুলুম অত্যাচার করে, মানুষ তাদেরকে ঘৃণা করে। অতএব তাদের ক্ষমতা যখন শেষ হয়ে যায়, তখন ঘৃণার আগুনে জ্বলার ভয়েই তারা দেশ ছেড়ে পালায়। ক্ষমতায় আসা 2 মাস পুরা হল। 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় আমাদের সেনাবাহিনীর 57 জন চৌকস দেশপ্রেমিক কমিটেড সেনা অফিসারকে তারা খুন করে, পরিবারের সদস্যদেরকেও খুন করে, নির্মমভাবে তাদের লাশগুলা খুন করে ড্রেনের পানিতে ভাসিয়ে দেয়। সন্ধ্যার পরে আলো নিভিয়ে খুনিদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। কিন্তু ব্লেম শুরু হয়ে গেল বিরোধী দলের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে 2টা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটা তদন্ত কমিটির রিপোর্টও আলোর মুখ দেখে নাই। কেন দেখে নাই? দেখে নাই এই কারণে যে ওই তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে যাবে, ঠাকুর ঘরে তুমি কে কলা চুর বলবে, আমি কলা চুরি করি না, খাই না। এই দুষ্কর্ম করেছিল তৎকালীন সরকার। এই জন্য তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্টগুলো পেশ করে না, জনগণকে জানতে দেয় না। ইতিমধ্যে বিডিআর ধ্বংস হয়ে গেল, নামটা নিশ্চিহ্ন হয়ে গেল, একটা গর্বের বাহিনী। তাদের ড্রেস পরিবর্তন হলো, নামও পরিবর্তন। আগে নাম ছিল বিডিআর, এই নামের মধ্যে একটা সৌন্দর্য ছিল। এখন বলেছে বিজিবি, নামটা হচ্ছে সীমান্তের চৌকিদার। এইভাবে বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে। 17,500 লোককে তারা জেলে নিয়েছে বিডিআর। তাদের সকলের চাকরি গিয়েছে। 400-র কাছাকাছি লোক জেলের ভিতরে মারা গিয়েছে। বহু লোক বিনা বিচারে এখনো ঢুকে ঢুকে মৃত্যুর প্রহর গুনছে, আর কিছু লোক বের হয়ে এসেছে। একই সাথে 2টা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআরকে ধ্বংস করা হয়েছে। কেন? এই 2টি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী ছিল। এরপরের বছরেই তারা আঘাত দিয়েছে জামাত ইসলামের। কেন জামাত ইসলামকে বেছে নিল? জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর এদেশের পরীক্ষিত একটা দেশপ্রেমিক শক্তি। দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে কখনো মিনমিন করে নাই, নীরবতা পালন করে, বরঞ্চ সোচ্চার হয়ে বাগের গর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এই জন্যেই এত খুব সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীদেরকে খুন করা, তাদের সবগুলো অফিস সিলগালা করে রাখা, তাদের লোগো কেড়ে নেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার 4 দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা। তারা সব করেছে। তারা আমাদের 100,000 কর্মীকে খুন করেছেন, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে।
এরপরে আরেকটি শক্তিকে তারা বেছে নিল, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, তারা দেশের স্বার্থে দিনের স্বার্থে কথা বলে। এইটুকু সরকার সহ্য করতে নারাজ ছিল। এই জন্য 13 সালের 5 মে আমরা তখন জেল থেকে আমরা এই দৃশ্য দেখেছি। শান্তিপূর্ণভাবে লোকগুলো এসেছে, নিজেরা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে তাদের পর ক্র্যাকডাউনের প্লট তৈরি করবে। কতগুলো লোককে যে হত্যা করলো আল্লাহ ছাড়া কেউ জানে, কারণ লাশগুলা তুলে নিয়ে কোথায় গায়েব করেছে কেউ জানে। কিন্তু একজন প্রধানমন্ত্রী মা ছিল, বৈধ অবৈধ যেভাবে লোক তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন, তিনি শেষ পর্যন্ত উপহাস করে এই জীবন এই রক্তের প্রতি উপহাস করে বললেন, শাপলা চত্বরে কোনো রক্ত ঝরে নাই, ওগুলা ছিল রং ছিটা। মানবতার প্রতি কত বড় অপমান, কত বড় উপহাস। তার আরেক মন্ত্রী, একসময় তিনি কৃষিমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বললেন এবারকার ছাত্রদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই 24-এ বলেছিলেন, বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের ভাগ্য বরণ করতে হবে। রাত 12টার পর সব কিছু আমরা সাফ করে দিয়েছি। এরকম উপহাস করে উনি বলেন, তিনি আত্মস্বীকৃত খুনি, তিনি স্বীকার করলেন তিনি মানুষ খুন করেছিলেন, তারপর তার নেত্রী মানুষ খুন করেছিল। কি অপরাধ ছিল? এই সমস্ত আলিম ওলামা, কোরআন এবং হাদিসের উস্তাদদের, এই সমস্ত উফাজে কারামদের, এই সমস্ত আইতামদের কি অপরাধটা তাদের ছিল? তারা শুধু ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল, অন্যায় এবং অসত্যের বিনাশ চাই, সত্য এবং ন্যায়ের বিকাশ চাই। আর তো তারা কিছু বলেনি। এটা তারা তো বলেনি যে তোমাদের গদি আমাদেরকে দিয়ে দাও, কিন্তু না, তাদেরকে সহ্য করা হলো না। পুরা 15.5 বছর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা। তাদের আমলে 3টা নির্বাচন হয়েছে, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। তারা সুযোগ পেয়েছিল জাতিকে সত্যিকারের নির্বাচন উপহার দেওয়ার, কিন্তু না, তা করেনি। 14 সালে 154 জন 300 জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। বাংলাদেশে দল এবং প্রার্থীর কড়া দেখা দিয়েছে যে কেউ দাঁড়ালো না, কারণ সেই নির্বাচনটা জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল। এখানেই বলা হয়েছে এই গাইবান্ধার 2টি জেলায় একটি ভোটও পড়ে নাই। সেই নির্বাচনটা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একটা ঘৃণিত নির্বাচন ছিল। 18 সালে তারা কথা দিল, স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী কথা দিলেন, আমি অমুকের মেয়ে, আমি কথা দিয়ে কথা রাখি, আমার উপরে আস্থা রাখে। এবার আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেব, জনগণ তাদের মতের প্রতিফলন দেখতে পাবে। মাশাআল্লাহ, সবাই তার উপরে একটু আস্থা রাখলো, দেখি করে একটু পরীক্ষা করে লিটমাস পেপার দিয়ে। এবার ধৈর্য হারাইয়া নির্বাচনের দিন পর্যন্ত আর অপেক্ষা করা গেল না, রাতের বেলায় খালাস। এই নির্বাচনকে বিশ্বের জনগণ বলে মিডনাইট ইলেকশন, নিশি রাতের নির্বাচন। আমিও আমাদের দলের পক্ষ থেকে একটা জায়গায় একজন প্রার্থী ছিলাম, ঢাকার 15 আসন। 1.5 ঘন্টা ইলেকশন হওয়ার পরে 3 জনের মাথা ফাটল, 2 জনের হাত ভাঙলো, 10 জনকে কিডন্যাপ করে নিয়ে গেল। আমি বললাম যে জীবনের বিনিময়ে আমার সংসদ সদস্য হওয়ার দরকার নাই, আমি ঘৃণা করে এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম। সাথে সাথে আমরা জানিয়ে দিলাম সারা বাংলাদেশের একই চিত্র, রাতে নির্বাচনের বড় অংশ শেষ হয়ে গিয়েছে, আর এখন দিনের বেলা তাণ্ডব চালানো হচ্ছে। এই ঘৃণিত নির্বাচন থেকে আমাদের সকল সদস্যদেরকে আমরা প্রত্যাহার করি। আমরা এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেইনি। সম্মানিত গাইবান্ধাবাসী, এই নির্বাচন ফেল।
আর 24 সালে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো যে নির্বাচনের আর কোনো পরিবেশই থাকলো না। এবার নির্বাচনে কি করবে, এখন কন্টেস্ট করার মতো প্রার্থী পায় না। এবার আমি আছি আর আমার মাম্মু আছে, একই দলের প্রার্থী সরকারি দলের প্যানেল থেকে, আবার একই দলের প্রার্থী তিনি নিরপেক্ষ নির্দলীয়, আমি আর দামি। এই মিলিয়ে হলো 24 সালের নির্বাচন। এই নির্বাচনকে, এই সংসদকে, এই মন্ত্রী পরিষদকে বাংলাদেশের মানুষ বলে দামি নির্বাচন, দামি সংসদ এবং দামি মন্ত্রী পরিষদ। এই দামিরা এবার ক্ষমতায় এসে এবার চিন্তা করলেন যে এতদিন তাণ্ডব চালিয়েছি, এখন দেশের পুরোপুরি জমিদারি এবং দখল আমাদেরকে নিতে হবে। তাদের হাত বা আস্ফালন জাতির প্রতি এমন ছিল যে তারা দেশের মালিক জমিদার আর সারা দেশবাসী ভাড়াটিয়া। মালিক এবং জমিদারি শেষ পর্যন্ত তার বাড়িতে থাকে, ভাড়াটিয়া চলে গেল, তাই না? এখন ভাড়াটিয়ারা কোথায় গিয়েছে? তারা যখন ক্ষমতায় ছিলেন মাঝে মধ্যে আমাদেরকে দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে বলতেন তোমরা অমুক দেশে চলে যাও, টিকিট না দিয়েই বলতো অমুক দেশে চলে যাও। একটা টিকিট দিলে তো বসাতো না ভাই, তাও দেয় না। হ্যাঁ, এবার টিকিটও কপালে জুটে না, এবার খালে বিলে নদী নালা দিয়ে পালাতে হয়েছে। কেন পালাতে হলো? আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন, তো দেশ পারতেন, নিজের দলের কর্মীদেরকেও তো একটু সান্ত্বনা দিয়ে পালায়েন না। এই দেশে থাকে মালিক মুক্তার হয়ে লুটে পুটে দেশটাকে খাইলেন, বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে, নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না। এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না। এই আপনারা দেশকে ভালোবাসেন না, চমৎকার কথা। আমাদের কোনো বিকল্প বাড়ি নাই। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ নিয়ে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ, এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই, আর এই দেশের বুকেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই। অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই হবে। ভাই বন্ধুগণ, গেল তাদের দুঃশাসনের যুগ, তারা অনেক কিছু করেছেন। এখন কি হবে বাংলাদেশ? এখন হবে তাই আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এরা স্লোগান দিয়েছিল, আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ বড় হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা, ইনশাআল্লাহ। এই দেশ গঠন করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, সন্ত্রাস করা যাবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস আদালত, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে, কৃষক মাঠে ফসল ফলাবে, সেই যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায়। আবার যে মজুর মাঠে কাজ করবে সেও যেন তার ঘামের মূল্য পায়। এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য কায়েম করতে হবে। প্রিয় ভাইয়েরা, তো সমতা হলো কোথায়?
গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, আর এই গাইবান্ধাও একটা জেলা। গাইবান্ধায় কি বিশ্ববিদ্যালয় আছে? মেডিকেল কলেজ আছে? কারিগরি মহাবিদ্যালয় আছে? কিছুই নেই। এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে? নাই। গোপালগঞ্জে কিন্তু আছে। গোপালগঞ্জে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই, এটাও বাংলাদেশের একটা জেলা। কিন্তু গাইবান্ধায় থাকবে না কেন? গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয়? গাইবান্ধার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই 24-এর স্বাধীনতা সংগ্রামে কি কোনো অংশগ্রহণ নেই? গাইবান্ধার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না? যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান চাই, স্পষ্টভাবে দাবি করি। আমাকে গাইবান্ধার কেউ কথা বলে নাই। আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে 12টার দিকে, তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে। তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো, এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই। আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই। আমি দাবি করছি এই সরকারের কাছে, এক থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন, গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয়। যে কোনো একটা দিয়ে কমপক্ষে আপনারা শুরু করেন। অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে। তাহলে কি রাগটা এই জায়গায় যে গাইবান্ধার মানুষ একটু কোরআনকে ভালোবাসে? যদি এটা হয়ে থাকে তাহলে এটা চরম অন্যায়। জানি না আগামীতে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এর জন্য কবুল করেন, ইনশাআল্লাহ দাবি তো আমিই করে গেলাম, আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না। আর যদি অন্য কারো হাতে আল্লাহ তাআলা দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আজকে এই ডায়াসে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি, তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ। আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাআল্লাহ। আমরা তো দল করি, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, এটা অসম্ভব। যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আমাদের। আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, সকল ক্ষেত্রে বৈষম্যহীন। এই জেলাকে কেন্দ্র করে একটা চমৎকার এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় হতে পারে, কারণ এই জেলা কৃষি নির্ভর একটা জেলা। এই জেলা তার গর্বে এমন ফসল ধারণ করে যা সারা বাংলাদেশের মানুষের অংশ পায়। কৃষিতে যদি এখানে গবেষণা হয়, সারা বাংলাদেশ তার দ্বারা উপকৃত হবে। এখানকার ছেলেমেয়েরা অগ্রাধিকার ভিত্তিতে তারা এখানে লেখাপড়ার সুযোগ পাবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে তারা হতাশা আর বেকারত্ব নিয়ে কষ্ট পাবে না। কয়েক টুকরা মূল্যহীন কাগজ হবে না তাদের শিক্ষার স্বীকৃতি, বরং শিক্ষাটা এমন হবে, শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে। শিক্ষাটা এমন হবে, বৈষয়িক জ্ঞানে তারা সমৃদ্ধ হবে। এই জন্য শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার আগেই তার হাতে তার কাজ চলে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা যুবক যুবতীদের হাতকে কর্মের হাতে, কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। আর সেই তরুণদের হাতেই আমরা বাংলাদেশটা তুলে দিতে চাই। মুরব্বীরা কি রাগ করলেন যে এখনো বেঁচে আছি, আমাদেরকে মাহরুম করে তরুণদের হাতে তুলে দিলেন? একবার এক এলাকার কৃতি সন্তানকে এলাকার জনগণ সম্বর্ধনা দিচ্ছে। দীর্ঘক্ষণ ধরে তার অনেক অ্যাপ্রিসিয়েশন, প্রেইজ হলো, প্রশংসা হলো। বাবা দেখো, হায় রে, আমার নামটা একবারও তো কেউ নিল না। বক্তৃতা শেষে এখন প্রধান অতিথি তার হাতে ট্রফি দিবেন। এই লোকটা সামনে গিয়ে বলল, বিনয়ের সাথে অনুরোধ করে আমাকে এক লাইন কথা বলতে দেন। বলছে, আপনি কে? বলে যে ওই এক লাইনে আমি পরিচয় দিয়ে দেবো আমি কে। উনি দাঁড়িয়ে বললেন, সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ যে সন্তানের আপনারা প্রশংসা করেছেন, দেখতে হবে ছেলেটা কার।
আল্লাহু আকবার। মুখের দনকে তিনি আবার মুখে কবুল করে নিলেন। বাপ সেই বাপই সার্থক বাপ, যেই বাপ তার ছেলের উন্নয়নে খুশি হয়, প্রশান্তি লাভ করে, গর্ব অনুভব করে, সেই সঠিক বাবা। তাহলে আমাদের তরুণদের হাতে যদি আমরা দেশটা তুলে দেই, তাহলে কি আমরা সেই বাবা হতে পারবো না? অবশ্যই হতে পারবো। 2 নম্বর আরেকটা সান্ত্বনার জায়গা আছে। 25 বছরের একজন যুবক